জুয়েলারি জগতে আভিজাত্যের ছোঁয়া নিয়ে J6 গোল্ড অ্যান্ড ডায়মন্ড আছে আপনার পাশে। J6 গোল্ড অ্যান্ড ডায়মন্ড, বিয়ন্ড লাক্সারি। কফি খাবেন? জি, কফি খাবেন? সরি। কফি কোকোবিন থেকে যেটা তৈরি হয়, খাবেন? হ্যাঁ, সেটা তো আমি জানি, কিন্তু আপনাকে কি আমি চিনি? চেনার কথা হতো না। যেভাবে বইয়ের মধ্যে ঘাড় গুজে থাকেন, এদিক ওদিক তাকালে অন্তত চিনতেন যে এই লাইব্রেরি কাম কফি শপটা আমার। ও আই সি, আপনি এটার ওনার? তাহলে তো খাওয়াই যায়। জানেন, আমি প্রায় ভাবতাম যে আপনার সাথে দেখা হলে একটা থ্যাঙ্কস দিয়ে দেব, কারণ আপনার এই এত সুন্দর জায়গাটা না থাকলে আমার অনেকটা সময় পার করা খুব কঠিন হয়ে যেত। আমাকে বিয়ে করবেন? জি, আমাকে বিয়ে করবেন? মনেরই বারান্দাতে তোমাকে চাই, কফির টেবিলেও তোমাকে চাই। মনের বারান্দাতে তোমাকে চাই, কফির টেবিলেও তোমাকে চাই। একটু আঙ্গুলটা নাড়াতে চেষ্টা করুন। এই তো পা নড়ছে। কি আশ্চর্য, আপনি নিজে নাড়াচ্ছেন। বলেছিলাম না, মনের জোর থাকলে সব সম্ভব। মনের জোর না চাই? তুমি তো নাছর বান্দা, সারাক্ষণ খালি এই পা নাড়ান, আঙ্গুল নাড়ান, হাত নাড়ান, যতক্ষণ থাকে এক কথা। এটাই তো আমার কাজ ম্যাডাম। দেখছেন আপনার কথা কত পরিষ্কার হয়ে গেছে। আপনি পাটা আস্তে আস্তে নাড়াতে থাকেন, চেষ্টা করেন। কোথায় যাও? না, এই তো এখানেই। বসো। বসছি। সেদিন না বলছিলা তোমার এই জীবনটা গল্পের মতো, বলো না শুনি। সবার জীবনে তো এক একটা গল্প। হ্যাঁ, এত কথা বলো কেন? এই জি, আয়াজ কি ফিরেছে? জি না স্যার, এখনো ফেরেননি। ফিরলে তো আগে আপনার এখানেই আসেন। এখনো ক্যাফেতে? হ্যালো। বই ছাড়া থাকতে পারো না না তুমি? ভাইবা এক্সাম দুটোই তো শেষ, আর কত? অভ্যেস হয়ে গেছে সেই ফার্স্ট ইয়ার থেকে।
10 বছরের অভ্যেস। বিয়ের বাজারে তুমি কিন্তু বই, আমি ছাড়া তোমার কোনো গতি নেই। না 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 না, হেসে বিষয়টাকে হালকা করার চেষ্টা করো না সুন্দরী। তুমি আমার প্রশ্নের জবাব দিচ্ছ না যে বড়। 90 দিন পার হয়ে গেল। ভাবছি। আচ্ছা, তুমি কি বিসিএস এর রেজাল্টের জন্য অপেক্ষা করছো? সেই সাথে আরেকটার প্রিপারেশনও নিচ্ছি। এনে কবার দিলে? 3 বার। প্রতিবার বাইবাতে গিয়ে আর হয় না, তবে এবারে লাস্ট, এরপরে আর পারবো না। বয়স শেষ হয়ে যাবে। আচ্ছা শোনো, 5টা বাজে, আমরা কিন্তু 7টার মধ্যে স্টুডেন্টের বাসায় ঢুকতে হবে। তো আমি তোমাকে নামিয়ে দিয়ে যাবো। তুমি আমাকে ভালোবাসো? মানে কি? এই, আমার সাথে বুড়ো হও না প্লিজ, হও না। আমার কোনোদিন কোনো বন্ধু ছিল না জানো, তুমি একমাত্র মানুষ যার সাথে আমি এত কথা বলি। এটা কি ভালোবাসা? কারো পাশে বসে থাকতে যদি ভালো লাগে, কারো বোকা বোকা কথা শুনতে যদি ভালো লাগে, ঘাম, আফটার শেভ, সিগারেটের গন্ধ মিলিয়ে যে গন্ধটা হয় সেটা যদি ভালো লাগে, তাহলে আমি তোমাকে ভালোবাসি। কারো উপর আস্থা রাখতে চাওয়াটা যদি ভালোবাসা হয়, তাহলে হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি। কি সব এলোমেলো কথা বলছি আমি আসলে। আমার মনে হয় আমি তোমাকে ঠিক গুছিয়ে বলতে পারছি না। আর কি গুছিয়ে বলবে তুমি? সবই তো বলে দিই। তো কনফিউজড কেন বলো তো? হ্যাঁ, কেন কনফিউজ সেটা আমি জানি, কিন্তু আমি বলবো না। কেন? কারণ আমার কথাগুলো আমার ভেতরে নিরাপদে থাকে। মা বলেছে কথা সবসময় নিজের ভেতরে রাখতে হয়, না হলে সেগুলো কাঁটা হয়ে ফিরে আসে। কাঁটা হয়ে ফিরে? কেন? আমার মা মারা গিয়েছিল 8 বছর বয়সে, আর বাবা 10 বছর বয়সে। চাচা চাচির কাছে মানুষ হই। ভালোবেসে বিয়ে করেছিলাম নওশের আর আমি। নওশের আমার চাচাতো বোনকে পড়াতো, কিন্তু ওর বাবা সৎ মা মেনে নিতে পারেননি বিয়েটা। ছোটবেলায় জানতাম আমার বাবার অনেক জমি জমা আছে, কিন্তু বড় হতে হতে সেসব কোথায় যে মিলিয়ে গেল। কোনোটা গেল আমার বাবার দেনা শোধ হওয়ার পেছনে, আর কোনোটা আমার লেখাপড়ার জন্যে। মূল কথা, বিয়ে পর্যন্ত আসলে আর কিছুই অবশিষ্ট ছিল না। তবে আমার চাচি আমার মায়ের একটা 4 ভরি গলার হার আমাকে দিয়েছিল। জগৎ সংসারে ওটাই ছিল আমার জাগতিক সম্পদ। নওশের আমাকে ভালোবাসায় ভরিয়ে রেখেছিল, তাই জাগতিক পাওয়া না পাওয়ার সবটুকু ভুলেছিলাম। বাচ্চা হলো। তারপর নওশের খুব ভালো একটা চাকরি করত। বাচ্চা হওয়ার পর পর ওর একটা প্রমোশন হয়। জানেন, শহরতলিতে ছোট্ট একটা জমি কেনার কথাবার্তাও হচ্ছিল। আমার বাবুর বয়স তখন 4 বছর। নওশেরের অফিসে যাওয়া আসার সুবিধার জন্য ও একটা মোটরসাইকেলও কিনেছিল। বেশ ঘোরাঘুরি করতাম আমরা। সংসদ ভবনের সামনে যেতাম চটপটি খেতে। বাচ্চাটা দৌড়াদৌড়ি করত।
আয়াদের বাবারও একটা ছাই রঙের ভেসপা ছিল। যখন গাড়িটা নিয়ে যেত আমি হাত নাড়তাম, শোঁ শোঁ করে, মনে হতো যেন রাজকুমার পঙ্খিরাজ নিয়ে যায়। আরে কোথায় গেল সেই দিন? তারপর কি হলো বলো? মে মাসে পারফরমেন্স বোনাস পেয়েছিল, তাই কি মনে করে 6 মাসে ভাড়া দিয়ে দিয়েছিল। আজও ভাবতে অবাক লাগে, নওশের কি মনে করে 6 মাসে ভাড়া দিয়ে রেখেছিল। 3 তারিখ দিয়েছিল ভাড়া। কেন জানি না, মানুষ কি মৃত্যুর আগে টের পায়? অফিস থেকে ফেরার পথে অ্যাক্সিডেন্টে মারা গেল। সেই দিন ছিল 7 তারিখ। হবে তারপর অফিস থেকে টাকা পয়সা পেয়েছিলে? 1 মাস তো প্রায় পাগল ছিলাম। 1 মাস পর যখন শুনলাম ছেলের মৃত্যুর খবর, শুনে আমার শ্বশুর কোর্টের থেকে সাকসেশন বের করে অফিসের সব টাকা নিয়ে গেছে। ছি ছি ছি, মানুষ না আর কিছু? নিজেকে গোছালাম। 6টা মাস আমার হাতে। 2 মাস চলে গেল চাকরি খুঁজতে খুঁজতে, পেলাম না। আইসি পাস আমি, খেয়ে দেবে আমাকে চাকরি। শেষমেশ আমাদের বাড়ির ঘর মস্ত যে মেয়েটা আমাকে বলল যে আমাদের কাছে প্রাইভেট হাসপাতালে একজন নার্স নেবে। প্রথম 6 মাস হাত খরচ দেবে, ওরা নিজেরাই আমাকে ট্রেনিং করিয়ে নেবে। তাই গেলাম, চাকরিটা হয়ে গেল। মন দিয়ে কাজ শিখতে লাগলাম। কিন্তু কি জানো, এই যে তুমি নার্সিং করো, আমার বাসায় আমাকে সেবা যত্ন করো, মানুষ কিন্তু কাজের মানুষের মতনই ট্রিট করে, সম্মান দেয় না। তোমার ছেলে মেয়ের বিয়ের ভালো সম্বন্ধ পাবে না? পাবে? আমি জানি আপনি এত মিষ্টি করে সত্যিটা বলেন, রাগ হয় না? সত্যি তো সত্যি, তাই না? কি বলছো বগুলো? সিস্টার কিন্তু আমাদের এখানে এসেছেন রাশেদে বলবে। তাই বলে সত্যি তো সত্যি, সত্যি তো উল্টে যাবে না। এই যে রাশেদের এত বড় হাসপাতাল, কই এই কাজের জন্য তো একটা ডাক্তার পাঠাতে পারলো না? হ্যাঁ সিস্টার, আপনি কিছু মনে করবেন না। আমার মনে হয় বুবুর মাথাটা ঠিক মতো কাজ করছে না। না না, এখন আর মন খারাপ করি না। তবে কি জানেন ম্যাডাম, আমার বাচ্চা বিয়ে করে জাতে উঠতে চায় না। ও বলে আমি নিজেই আমার জাত তৈরি করব।
জুয়েলারি জগতে আভিজাত্যের ছোঁয়া নিয়ে J6 গোল্ড অ্যান্ড ডায়মন্ড আছে আপনার পাশে। J6 গোল্ড অ্যান্ড ডায়মন্ড, বিয়ন্ড লাক্সারি। এই মামা কোন জব টব দিল? জবাবটা কেমন জানি ঘোলাটে। মানে কি? মানে হচ্ছে আমার বোকা বোকা টাইপের কথাবার্তা তার ভালো লাগে, আমার ঘাম, আমার পারফিউম আমার না থাকে, এটা না বলি। এই যে আমার পাশে বসে থাকা, আমার উপর আস্থা রাখতে তার ভালো লাগে। এর নাম যদি ভালোবাসা হয় তাহলে সে আমাকে ভালোবাসে। ও, তার মানে সে শিওর না। এক কাজ কর না, কি? বাড়ি দিন দিয়া আলাপ পরিচয় হোক, কথা বলি। মামা এই মেয়েটা সেরকম না, মেয়েটা টিপিক্যাল না, অন্যরকম। মানে টিপিক্যালি সে আমাদের বাড়িতে আসবে না সেটা তো বলিনি, শি ইজ ডিফারেন্ট, এটা বলতে চেয়েছি। বাবা। মানুষ প্রেমে পড়লে জগৎ সংসারে ডিফারেন্ট মনে হয়। But I'm happy to know that you are in love. থ্যাংক ইউ। মা কই? মা মা আছে। আচ্ছা, সিস্টার কি চলে গেছে? হ্যাঁ, ওই যে ওনার বাচ্চা। বাচ্চাটা মার দেরি হলে জানলার শিক ধরে বসে থাকবে, কাঁদবে। আচ্ছা মামা, সিস্টার আন্টির মেয়েটা কি অনেক ছোট? সিস্টার আন্টিকে দেখে তো মনে হয় শি ইজ মোর দ্যান 55। বাবা মায়ের কাছে তাদের সব সন্তানই বাচ্চা। এই যে তুই, ইউ আর রানিং 35, কিন্তু তোর মা এখনো তোকে বাচ্চা 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 করে। হ্যালো। আমি কিন্তু শুনবো বলে ফোন দিয়েছি। কিন্তু শোনার অভ্যেস যে আমার। অভ্যাসটা একটু বদলাও। কি করলে আজ সারাদিন? আজকে তো শুক্রবার, নার্স আন্টির ছুটি। মা আজকে সারাদিন আমার সাথে দুষ্টুমি করেছে। সারাদিন মাকে নিয়েছিলাম। ওনার এখন কি ধরনের অসুবিধা হচ্ছে? সেটা একটা লম্বা ইতিহাস। ওই মার তো অনেক আগে থেকেই ডায়াবেটিস। শুনেছেন আরো নাকি ছোটকাল থেকেই ডায়াবেটিক পেশেন্ট ছিলেন। তো তারপর থাকে না মেয়েদের নানা অনিয়মিত সমস্যা, সেখান থেকে হাইপোগ্লাইসেমিয়া, বাম পাশটা প্যারালাইসিস। হসপিটালে ভর্তি করলাম, মার মনই টেকে না। সেখান থেকে বাসায় নিয়ে আসলাম, একটা নার্স নিয়ে আসলাম। সে নার্স মাকে হয়তো ঠিক পছন্দ করতো না, বা মাও বোধহয় ওনাকে পছন্দ করতো না। উনি চলে গেলেন, অবস্থার কোনো পরিবর্তন হচ্ছিল না। তারপর আমার বাবার বন্ধু একটা হসপিটাল ছিল, সেখান থেকে একটা অভিজ্ঞ নার্সকে নিয়ে আসা হলো। এই নার্স আন্টি যার কথা বলছি, তাকে মার ভীষণ পছন্দ হলো। তার সেবা শুশ্রূষায় মা এখন অল্প অল্প করে হাত পা নাড়াতে পারছেন, একটু করে হাঁটতেও পারছেন। বাহ, খুব ভালো। মার কিন্তু সমস্যা অন্য জায়গায়। মার বাবা ছিলেন নাকি জমিদার পুত্র, সেখান থেকে মার মধ্যে একটা বিশেষ অহংকার আছে, জাত পাত এসব নিয়ে। ও খালিও মানে কি বলতো? আমি তো একদম কথার ঝাঁপি নিয়ে তোমার সামনে বসে গেছি, আর তুমি সুন্দর করে আমার কথাগুলোকে তোমার সিন্ধুকে আটকে রাখছো। এটা কোনো কথা? তোমার হাসির শব্দ একদম চুরির রিনরিন আওয়াজের মতো। একটা কথা জানো, তোমার সাথে কথা না হলে আমি কখনো জানতে পারতাম না যে জীবন এত সুন্দর। এই মেয়ে, আমি তোমার জন্য সারা পৃথিবীকে আগলে রেখেছি তোমাকে দেখাবো বলে। তুমি কবে দেখবে বলো? আর আপাতত কাল আমার মা আর মামার সঙ্গে তোমার আলাপ করাতে চাই। এত তাড়া কিসের? যদি তোমাকে হারিয়ে ফেলি, কেউ এসে টুক করে ধরে তোমাকে নিয়ে যায়। হ্যাঁ, জোকস অ্যাপার্ট। কাল কখন দেখা হচ্ছে?
ভালো থেকে, শুভরাত্রি, ভালোবাসা। আচ্ছা, মা কেমন আছেন? বেটার, মাচ বেটার। একটা ভালো নার্স পেয়েছি জানো, দুর্দান্ত। মা যেন একটা বান্ধবী পেয়েছে, এত মিল। আর এই বকছে, এই খুনসুটি, রাগারাগি। ভদ্রমহিলা যখন বাড়ি যেতে চান, মা কিছুতেই ছাড়তে চান না। মা বলে একটু থেকে যাও, রাতে থাকো, আর একটুক্ষণ থাকো। সবচেয়ে আশ্চর্যের বিষয়টা হচ্ছে এই মহিলা মানে এতটাই প্রফেশনাল যে ডিউটি টাইমের 1 মিনিট বেশি তিনি থাকবেন না। যদি বলা হয় তাকে, তিনি বলবেন যে বাচ্চাটা একা, ভয় পাবে। আশ্চর্য না? কতটুকু সত্যি কে জানে। ঠিকই তো, বাচ্চাকে রেখে কি উনি দেরি করবেন? আমি যখন ছোট ছিলাম তখন বিকেল হলেই জানালার গ্রিল ধরে দাঁড়িয়ে থাকতাম, অপেক্ষা করতাম মা কখন আসবে। যদি মার কোনো এমার্জেন্সি পড়ে যেত, একটু দেরি হতো বা রাত হয়ে যেত, আমার এত ভয় লাগতো, আমি একা একাই কাঁদতাম। মনে হতো হয় মা গাড়ির নিচে চাপা পড়ে গেছে, না হলে মাকে ছেলে ধরা নিয়ে গেছে। হাসছো যে? হাসছি না, মুগ্ধ হচ্ছি। গত 3 মাসে আমার সাথে ব্যবহার করা সবচাইতে লং সেন্টেন্স তুমি এইমাত্র শেষ করলে। আচ্ছা আন্টি, আন্টি কি চাকরি করতেন? কি চাকরি করেন? তেমন কিছু না, একটা ছোটখাটো চাকরি করেন। কিন্তু তুমি তো বড় লোকদের স্কুলে পড়েছো। হ্যাঁ, তা পড়েছি। আমি যখন ক্লাস 5-এ পড়ি তখন ঢাকা বোর্ডে বৃত্তিতে ফার্স্ট হয়েছিলাম। তখন আমাকে স্কুল ডেকে এনে ভর্তি করান, একদম ফ্রি পড়িয়েছে জানো। ওদের ব্রোশিয়ারে আমার একটা ছবিও ছাপিয়েছিল, যাতে করে বড় লোকরা তাদের সন্তানদের ওখানে ভর্তি করান। বুঝলাম। আচ্ছা শোনো, খুবই একটা জরুরি বিষয়। কাল তুমি আমার মার সঙ্গে দেখা করতে যাচ্ছ আমাদের বাড়িতে। আবারও একই কথা, এত তাড়া কিসের? এতটুকু তারা তো তোমাকে নিতেই হবে সুন্দরী। বলো কিছু। ফাইনাল, কোনো কথা হবে না। আবার বই, আমার লাইব্রেরি, আমারই মনে হচ্ছে বই না। বই, গ্রেট। কফি চলবে তো? এই কফি। মা, তুমি আস্তে আস্তে খাচ্ছ কেন বলো তো? আস্তে আস্তে না খেলে তো শেষ হয়ে যাবে, তুমি চলে যাবা। কোথায় যাব আমি? 7 সমুদ্র 13 নদী পারে চলে যাবো? যাবো তো পাশের রুমে, ফ্রেশ হবো, তারপর তোমাকে কি ঘুম পাড়াবে? আমি তো ঘুম পাড়াবো। দুষ্টু। মা শোনো, এই সিস্টার আন্টিকে বলবে কাল বিকেলে তোমাকে যেন সুন্দর করে সাজিয়ে গুজিয়ে দেয়, ঠিক আছে? কেন আমাকে সাজাবে? কেন আমাকে বর পক্ষ দেখতে আসবে? কি জামানা পড়লো, মেয়ে আসবে ছেলের বাড়িতে আর ছেলের মা সেজে গুজে বসে থাকে। মা, মা, এই প্রথম কোনো মেয়েকে আমার ভীষণ ভালো লেগেছে মা। আমি চাই ও আসার পর এ বাড়ির সবাইকে ওর ভালো লাগুক। বল, ওর এই নাকটা কেমন? এই লম্বা খাড়া, আমার মতো? আমার মতো? সেভাবে তো কখনো লক্ষ্য করিনি, না খাড়া না চ্যাপটা, না করিনি তো। কেন বলো তো? না, এই উচ্চ বংশীয় মানুষের নাক খাড়া হয়,
উচ্চা হয়। হ্যাঁ, এই এই আমার মতো। মা, এই বংশ নিয়ে না আমার কোনো ইন্টারেস্টই নাই। কি করবো বলো? ইনফ্যাক্ট আমি তো কোনো খোঁজই নিইনি। তুমি যদি তোমার ছেলেকে বিয়ে দিতে চাও তাহলে এসব বংশ টংশ বাদ দাও। না খারাপ পোচা না গোল এসব চিন্তা একদমই মাথা থেকে করো না। শুধুমাত্র আমার পছন্দকে তুমি বেছে নাও প্লিজ। দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো। ওহ মা, হাউ রেসিস্ট ইউ আর। চুপ কর থাকছি। তোর উপরে তোর থেকে আমার অধিকার বেশি। তোমার থেকে তোমার উপর আমার অধিকার সবচাইতে বেশি, আর সেই অধিকারের জোরে আমার পছন্দের মেয়েকে তোমাকে বউ সাজিয়ে উপহার দেব। উপহার নেবে? হাসো হাসো। হাসো কেন? মা, হ্যাঁ, কি হচ্ছে মা? আমি আমার ছেলে কথা বলতেছি আর তুমি ওইখানে দাঁড়ায় দাঁড়ায় শোনো। হ্যাঁ, কাছের মানুষ কাজের মানুষের মতো থাকবা। মা, তোমার অ্যাঙ্গার ম্যানেজমেন্ট দরকার, ঠিক আছে? তুমি সিস্টার আন্টিকে এভাবে বলতে পারো না মা। মা, তুমি এটা বলতে পারো না। শি ইজ নট ইউর সার্ভেন্ট। ইভেন তুমি তোমার সার্ভেন্টকেও বলতে পারো না। সরি। না, ঠিক আছে স্যার, আমি কিছু মনে করিনি। আসলে স্ট্রোকের পরে ব্রেনের কিছু সেল ড্যামেজ হয়ে যাওয়া। কি 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 বললা? আমার সেল ড্যামেজ হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ, I am perfectly all right. Yes, you are. Stupid মেয়ে ছেলে, হিসাব করে কথা বলবা। আমার ভুল হয়েছে ম্যাডাম। ভুল হয় না বলেন? আর আপনাদের মতো শিক্ষা তো আমাদের মতো মানুষ পায় না। বলেন, আপনি চিৎকার করবেন না, আপনার প্রেশার বেড়ে যাবে। আর আপনি আমাকে শিখিয়ে পড়িয়ে নেবেন। আচ্ছা, তুমি বলো, তোমার দোষ না? জি জি। উচ্চ বংশীয় মেয়ে না, তারপর নার্স প্রফেশন, পরিস্থিতি তোমাকে শিক্ষা দেয় নাই। মা, তুমি তুমি কি করে বলবা? আসলে ঠিকই আছে। আচ্ছা ঠিক আছে। তোমার ছেলে মেয়ের বিয়ের সময় বুঝবা। খবর আছে। ওকে, আমি কাল ওকে নিয়ে আসছি না, ঠিক আছে? আসছি না, কালকে আসবো না। না, দুঃখিত, ছোনাটা দাম, ছোনাতে না। হাসি। বল। ওয়ালাইকুম সালাম। বসো মা। এটা আপনার জন্য। এটা আবার কেন আনতে গেলে? আমাদেরই তো তোমাকে দেওয়ার কথা, তুমি তো আমাকে লজ্জায় ফেলে দিলে মা। না, এটা তেমন দামি কিছু না, একটা কলম। উপহার তো উপহারই, দাম দিয়ে তো সেটাকে মূল্যায়ন করা যায় না রে মা। আচ্ছা, তুমি তো বিসিএস এর রেজাল্টের জন্য অপেক্ষা করছো, তাই না? জি, আরেকটার প্রিপারেশনও নিচ্ছি, আর পাশাপাশি স্টুডেন্ট পড়াই। ভালো, স্টুডেন্ট পড়ানোটা বেশ কাজে দেয়। মানে অন্তত এইসব প্রিপারেশনের জন্য একটা প্র্যাকটিস বলতে পারো। আমি আসলে আমার হাত খরচের জন্য পড়াই। তা কি খাবে, চা না কফি? মামা, ও কফি পছন্দ করে। আমি কিন্তু চা বেশি পছন্দ করি।
আমার ওখানে তো কফি খাও। তুমি তো কখনো জানতে চাওনি আমি কোনটা পছন্দ করি। তাই তো ভাগ্নে, যা তোর মাকে নিয়ে আয়। আমরা আমার ঘরে যাই। আরে না, তোর মা নিজে এখানে আসতে চেয়েছে। এক কাজ কর, তোরা বস এখানে, আমি নিয়ে আসি তোর মাকে। ওই বুবু, হলো তোমার? এখানে আর একটু ব্লাশন দাও যাতে আর কি শার্প লাগে। হ্যাঁ জি ম্যাডাম, দিচ্ছি আমি। বুবু এখনো রেডি না তুমি? এই তো রেডি। দেখ তো আমাকে কেমন লাগছে, এলিগেন্ট। পুরাই এলিগেন্ট বুবু, একেবারে ওয়াহিদা রহমানের মতো। ওয়াহিদা রহমান তো বুড়ি মায়ের পাঠ করে এখন। বুবু আমি তো ওনার তরুণীকালের কথা বলছি। বাবু আসলো না? ওকে, এখন এই ভেড়া হয়ে গেছে। হ্যাঁ, কি করবা বলো, জেনেটিক ব্যাপার। ওর বাপও তোর মায়ের ভেড়াই ছিল। থাক, ইয়ে উনি তো ওর রঙই কেমন আমার মতো ফর্সা। আরে তোর কি বলো তুমি, তুমি তো এক্সেপশনালি ফেয়ার, তোমার ধারে কাছে আসতে পারে নাকি কেউ? চলো বাবু যাই। তুই যা, আমি ও নিয়ে আসবে আমাকে। যা নিয়ে আসেন সিস্টার। এই এই মাস্কারা দেবা একটু? আপনি দিতে চাইলেন দিয়ে দিচ্ছি। না না, থাক থাক, তারপর ঘাবড়ায় যাবে, কতদিন দেই না তো। ঠিক আছে। সত্যি ম্যাডাম, আপনি দারুণ রূপসী। এখন আর সেই বয়সও নাই, রূপও নাই, সব গেছে। মামা তো চিরকম, দেখো না কেন আমার শেষ বয়সে যদি মামি পাওয়া যায়। মামার কিরকম মেয়ে পছন্দ? এই বা পায়ের স্যান্ডেলটা তো খুলে যাচ্ছে। কি হলো, খেলছো না কেন? গাধা হয়ে গেলে নাকি? হ্যালো, নাকটা শার্পই আছে, আর একটু উঁচু হলে ভালো হতো। কি কোনো নাস্তা দেয়নি এখনো? রোমানা, চলতে যাও, নাস্তা দিতে বলো, একটু হাত লাগাও। তুমিও যাও, তাড়াতাড়ি যাও। বসো বসো, কথা বলো না কেন? কি নাম তোমার? জি, আমার নাম নাইসা, নাইসা আফরোজ। বাবা মার নামের সাথে মিলিয়ে রাখা হয়েছে। আমার আয়াজের পুরো নাম চৌধুরী আয়াজ সালমান। ও যখন 7 দিনের, আমার আব্বা আকিকা করে 2 খাসি জবা দিয়ে ওর নাম রেখেছে চৌধুরী আয়াত, আর নিজের নামে সালমান নামটা ওখানে যোগ করেছে। আমার আব্বা সেই ব্রিটিশ আমলে ডিএম ছিলেন। ওনার নাম
মতিন উদ্দিন সালমান। ব্রিটিশ গভর্নমেন্ট না ওনাকে খান বাহাদুর টাইটেল দিয়েছিল। হ্যাঁ, আর ওই আয়াজের দাদা উনিও অনেক নাম করা মানুষ। এই চৌধুরী খালেক আহমেদ বললে 10 গ্রামের লোক ওনাকে চেনে। হ্যাঁ, ও আচ্ছা, তোমার বাবা তো নেই, তোমার দাদার নাম কি করতেন উনি? আমি জানি না। আমার মা বাবার বিয়ে উনি কখনো মেনে নেননি, তাই ওনাকে আমি দেখিওনি। স্যার, এখন আমাকে যেতে হবে। 8টায় রিপোর্টিং হাসপাতালে। আপনাদের হয়তো মনে নেই, আজ আমার লাস্ট ডে। সে কি সিস্টার, নাকি আপনার ডেট এক্সটেন্ড হয়নি? না, হাসপাতাল অ্যাপ্রুভ করেনি। কাল থেকে অন্য একজন আসবে। শেষ দিন তো কি হয়েছে, একটু থেকে যাও, আমার তো দরকার। শোনো তুমি। আচ্ছা ম্যাডাম, চলেন আপনাকে আমি এখন ফ্রেশ করে দিই। আমাকে 8টায় যেতে হবে, তা না হলে আমি অ্যাবসেন্ট হয়ে যাব। কি না চাকরি করো, আবার অ্যাবসেন্টের ভয়ে মরে যাচ্ছ। কি করব ম্যাডাম, আপনি তো জানেন এই অজাদের চাকরিটাই আমাকে বাঁচিয়ে রেখেছে। আচ্ছা, হয়েছে। আচ্ছা মা, সিস্টার আন্টি, আপনি তাহলে যান, আমি মাকে ফ্রেশ করে দেব। ভালো থাকবেন আন্টি। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ব্যাপারটা কি বলো তো? হ্যাঁ, আসলে না ফাঁকিবাজ, জানে বাড়িতে মেহমান আছে, কিছু বলবো না, কালকে বেতন দিলাম। আসলে না এই কাজের লোকদের কোনো বিবেচনা নেই, ধর্ম নেই, কনসিডারেশন নেই। মা 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 মা, তুমি তো অনেকে বড্ড ভালোবাসো, ভালো তো বাসো, তাই না? সেজন্যই তো মাথায় উঠে গেছে। তবে হ্যাঁ, আমার কাজগুলি ঠিক মতো করে, কোনো ফাঁকি দেয় না। ওনাকে কেমন একটু বিভ্রান্ত দেখাচ্ছে। মনে হয় হাসপাতালে চাকরি নিয়ে কোনো সমস্যা হচ্ছে। অসুবিধা নেই, আমি দেখছি, আমি ডাক্তারকে বলে কোন সমস্যার কথা বলে রাখছি। এটা আপনার জন্য। থ্যাংক ইউ। মাকে আমি বলে আসিনি এখানে আসবো। আরে দাদা, তুমি খেয়ে যাবে তো। আজ না প্লিজ, মাকে না বলে এখানে আসাটা আমার একদম ঠিক হয়নি। আমি কখনো রাত 8টার পর কোথাও বাইরে থাকিনি। প্লিজ আমি উঠি। আয়াজ, ওকে পৌঁছে দিয়ে। না না, আমি একাই যেতে পারবো। খেয়ে যাচ্ছ না এটা মেনে নিলাম, কিন্তু একা যাবে এটা মানতে পারছি না। আয়াজ, ওর সাথে যা। ঠিক আছে, আসি। আসসালামু আলাইকুম। কেমন বুঝতে পারবো? ভালোই তো মনে হচ্ছে, বুদ্ধি বিবেচনা খুব সার।
তুমি খেয়েছো মা? হ্যাঁ। খেয়ে ফেলেছো? আমি একা খাবো? আচ্ছা ঠিক আছে, আমি ফ্রেশ হয়ে খাবার দিচ্ছি। আমি একটু মিনার ওখান থেকে আসি। যাও, ফোনটা সাথে নিয়ে যেও, মিস কল দিলে নেমে এসো। হ্যাঁ, নিয়েছি। না, এসে তোমাকে চিনলো না। কেন চিনবে? যে বাড়িতে ওর বিয়ে হবে, ওর শ্বশুর শাশুড়ির পায়ের জুতা পরিয়ে দিচ্ছে ওর মা। একটু ভেবে দেখো। এত ভালো স্কুলে ওকে পড়ানোই উচিত হয়নি। আমি কেন পড়াবো? আমার কি কোনো ক্ষমতা ছিল পড়াবার? ও যখন ছোট ছিল তখন আমি কার কাছে রেখে হাসপাতালে যাব? যাও রান্না করে বাটিতে বাটিতে রেখে যেতাম, গ্লাসে 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 পানি ঢেলে রেখে যেতাম, একটা চক আর এক টুকরো কাপড় দিয়ে যেতাম। ও ফ্লোরের মধ্যে ছবি আঁকতো আর মুছতো, আঁকতো আর মুছতো। তারপর একসময় ওটা বাদ দিয়ে ফ্লোরের মধ্যে অঙ্ক করতে লাগলো। যা পড়াশোনা করতো সেটা আবার লিখতো। এভাবে একবারও ক্লাসে ফার্স্ট হয়ে গেল। সারা ঢাকায় বৃত্তিতে ফার্স্ট হলো, যে কারণে অন্য একটা স্কুল থেকে ওকে বিনা পয়সায়, মানে বিনা বেতনে পড়ানোর একটা অফার দিল। কিন্তু একটা বড় লোকের স্কুল, সেখানে সব ছেলেমেয়েরা বড় লোকের ছেলে মেয়ে। কেউ আমার মেয়ের বন্ধু হলো না। সবাই গাড়িতে করে স্কুলে আসতো আর আমার মেয়েটা হেঁটে স্কুলে যেত। ওই ভালো স্কুলে পড়ানোটাই কাল হয়েছে। হ্যাঁ, ও আমাকে প্রায় বলতো তুমি চাকরিটা ছেড়ে দাও। আমি বলতাম হ্যাঁ দেব, অবশ্যই দেব। তুই যখন লেখাপড়া শিখে বড় হবি, চাকরি করবি, তখন আমি নিশ্চয়ই দেব। কিন্তু আস্তে আস্তে যখন বাস্তবতাটা ধরে ফেললো, তারপর আর কখনো বলেনি। প্যারেন্ট টিচার মিটিংয়ে আমাকে বসিয়ে রেখে অন্যান্য প্যারেন্টসদের টিচাররা সময় দিত আগে। এটা দেখে আমার মেয়েটা কষ্ট পেত, মাঝে মাঝে কান্নাকাটি করত। আমাকে ওরা ডাকতোই না, বরঞ্চ চোখের ইশারায় আমাকে দেখাতো। এই দেখে আমার মেয়ে লেখাপড়ায় আরো বেশি মন দিল। আমি বুঝতাম আমার নার্স পরিচয়টা ওর কাছে অনেক অপমানের ছিল। একটা সাধারণ মধ্যবিত্ত স্কুলে দিতে এই সমস্যায় পড়তে হতো না। আরেকদিন কি হলো জানিস? কি হলো? নাইশা তখন ইউনিভার্সিটিতে সেকেন্ড ইয়ারে পড়ছে। আমরা নিউ মার্কেটে কিছু টুকটাক জিনিসপত্র কিনে চটপটির দোকানে গিয়েছিলাম চটপটি খেতে। সেখানে ওরা ক্লাসমেটের সাথে দেখা হয়ে গেল। পরিচয় করে দেওয়ার পর ওই মেয়ে বলল, আরে আপনাকে তো আমি চিনি, আপনি ওই হাসপাতালের না? তো আমার অ্যাপেন্ডিক্স হয়েছিল, আমার ওই হাসপাতালে আপনি তখন ডিউটিতে ছিলেন। আচ্ছা বলতো, হাসপাতালে কত রোগী আসে আর যায়, সবার কথা কি মনে থাকে? ওকে একজন ভুল ইঞ্জেকশন দিয়েছিল, সেই জন্য ওর মামা আমাকে কষে একটা চড় দিয়েছিল। আমি বললাম, না রে মা, আমি তো না, একজন ইন্টার্নি ডাক্তার দিয়েছিলেন। তখন মেয়েটা বললো, সে যাই হোক, নাইশা তোর মা যে একজন নার্স সে কথা তো কখনো বলোনি। এবং সে যেচে পড়ে আমার মেয়েকে বললো, এবং বারবার বললো, পরিষ্কার করে বললো ওর মা একজন ব্যাংক। তারপর তারপর নাইশার জীবনে এত বড় একটা ব্যাপার, ওর বিয়ে। ওকে আমাকে জানালো না। ও যদি একবার শুধু বলতো, মা তুমি চাকরিটা ছেড়ে দাও,
তোমার এই চাকরিটাই আমার জন্য অনেক বড় কাল হয়ে দাঁড়াবে। আমি চাকরিটা ছেড়ে দিতাম। কেন ছাড়বে তুমি চাকরি? এবার একটু নিজের জন্য বাঁচতে চাই। এতগুলো বছর শুধু মা হয়ে বেঁচেছিল। মিস কল দিচ্ছে রে, আমি এবার আসি। আমার একটা চাকরির অফার আছে। কোথায়? খাগড়াছড়িতে। খাগড়াছড়ি? হ্যাঁ, আমার একজন পেশেন্ট আদিবাসী নেতা, ওনারা এই ফরেন ডোনেশনে একটা হাসপাতাল করেছে। আমি যদি ওখানে জয়েন করি তাহলে আমাকে 2 রুমের একটা কোয়ার্টারও দেবে। বেতন টেতনের ব্যাপারে আগে থেকে কথা বলে নিও। তা তো নেবই। তুমি তো মোস্ট সিনিয়র, তোমার পোস্টটা কি? ইনচার্জ। ভালো, সবুজের ভেতরে থাকা। আচ্ছা, এই তরকারিটাতে একটু লবণ বেশি মনে হচ্ছে না? হ্যাঁ, কই না তো। নাইশা ওভারের কথা কিছু বলছে না। না, ও না বললে আমিও কিছু জানতে চাইব না। হয়তো আমাকে বলার যোগ্যই মনে করছে না। ও চায় আমি দূরে চলে যাই, সেই ভালো। হ্যালো, কি হয়েছে? কিছু না। তুমি কাঁদছিলে, তোমার গলাটা ভারী হয়ে আছে। মা বকেছেন? আমার মা আমাকে কখনো বকে না আয়াজ। আমার মার ছোটবেলায় বাবা মা চলে গেছেন। আমার মা অভিমান করতে হয়, অভিমান কারো কাছে প্রকাশ করতে হয়, সেটাই উনি শেখেননি। কারো কারো জীবন এমন অদ্ভুত হয় কেন বলতো? এই যেমন আমার মা। আচ্ছা, তুমি মার জন্য এত ভেবো না তো। আমি মাকে অনেক ভালোবাসবো, অনেক যত্ন করবো। আমার মার যত্ন পাবার কোনো অভ্যেস নেই। আচ্ছা শোনো, কাল তুমি লাইব্রেরিতে আসছো? মনে হয় পারবো না কাল। প্লিজ আসো না। আচ্ছা, তুমি তুমি আমাকে কেন ভালোবাসো বলো তো? আমি সত্যি খুব কনফিউজড। আমাকে নিয়ে বিন্দু মাত্র মনের মধ্যে কনফিউশন দেখো না। I wish I could. Anyway, কাল দেখা হবে, ছাড়ছি। বাই।
আমি যখন ছোট, 7 বছর বয়স, আমার মায়ের আবার বাচ্চা হবে। আমাদের বাড়ি ছিল ফুলতলা, পাকা ঘর, টালির ছাদ, একটা উঁচু বারান্দা, উঠোনে খাটের সাইজের উঁচু করে একটা চাতাল দেয়া ছিল। ওখানে হলুদ মরিচ শুকাতো, বিকেলবেলা হলে ছোলা ভাঙতো। আমার বাবা ছিল পোস্টমাস্টার। আমার মা তারা চিনতেন, আকাশ ভরা তারা। একদিন মা বললেন যে আমি যদি মরে যাই তাহলে আকাশে তারা হয়ে যাব। তুই যদি এখানে এসে বসে, এই চাতালের মধ্যে বসে ওই তারাদের দিকে তাকিয়ে আমার সাথে কথা বলিস, আমি সব শুনতে পাবো আর বাতাস হয়ে তোকে আদর দিয়ে যাব। বাবা যতদিন বেঁচে ছিলেন আমি চাতালে বসে মার সাথে অনেক কথা বলেছি। যখন বাতাস আসতো এত খুশি হতাম। বাবা মারা যাওয়ার পর চাচার বাড়িতে চলে এলাম। কাজের ফাঁকে পড়াশোনা, মায়ের সঙ্গে কথা বলার কোনো ফুরসতই পেতাম না। আমি আসলে বুঝতে পারিনি মা আকাশের তারা। না, যখন জানতে পারলাম আসলে মা আকাশের তারা হয় না, এখন মনে হয় মা বোধহয় দূর আকাশে তারা হয়ে আছে। তারা হয়ে থাকাটাই ভালো, অনেক সুন্দর। ঠান্ডা লাগছে তোর তো, আবার ঠান্ডার ধাঁচ। তুই কেন এখানে? চল ভেতরে, চল চল ভেতরে চল। কি হলো আজ এত গম্ভীর? মা রাজি নন, তাই তো? তুমি এত ভালো কেন বলো তো? তুমি যে বিশ্রী রকমের, তাই। আমার জীবনে তুমি একমাত্র বন্ধু। বন্ধু? শুধুই বন্ধু? না, হয়তো আরো বেশি কিছু, আরো অনেক বেশি কিছু। তোমার সাথে আমি যতক্ষণ থাকি আমার মনে হয় কি আমি মেঘে মেঘে ভেসে বেড়াচ্ছি, একদম সেই ছোটবেলার রূপকথার গল্পের মতো। রূপকথার গল্পে ছবি আঁকা থাকে না, রাজপুত্র আর রাজকন্যা মেঘে মেঘে ভেসে বেড়াচ্ছে, ঠিক তেমন। একবার ভাবো তো, মেঘের মধ্যে ভেসে ভেসে আমাদের ভালোবাসাবাসি। সেজন্যই তো পায়ের নিচে মাটি নেই। পায়ের নিচে মাটি না থাকলে কি হয় সেটা তুমি কখনো বুঝবে না আয়াস। কেন? আমি বুঝবো না কেন? তোমার আমার বেড়ে ওঠা একদম আলাদা আয়াস। একবার ভাবতে পারো, 5 বছরের একটা ছোট বাচ্চাকে বাসায় একা তালা বন্ধ করে রেখে যাওয়া হতো, বাটিতে বাটিতে ফিসফাস আর পানি রাখা হতো যেন ক্ষুধা লাগলে খেয়ে নেয়। আমি সারাদিন মেঝেতে চক দিয়ে আঁকাআঁকি করতাম, কিন্তু কখনো ভাবতাম না যে পৃথিবীতে ফিসফাস ছাড়াও অনেক সুস্বাদু খাবার হয়। প্লিজ
দয়া করে বলে বসো না যে আমরা বড় লোক তাই তোমাদের সাথে আমাদের সম্পর্ক হবে না। কিসের বড় লোক আমরা? বড় লোকের সংজ্ঞাই তো চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, আমাদের যা আছে আমরা তো নিম্ন মধ্যবিত্তর মধ্যেই পড়ি না। হ্যাঁ, ঢাকা শহরে একটা ভালো জায়গায় বাড়ি আছে নিজস্ব, এই কফি শপ, তারপরে এই লাইব্রেরিটা আমার নিজের জায়গায়। বাবা মারা যাওয়ার আগে ব্যাংকে বেশ কিছু টাকা রেখে গেছেন। এই তো নানা বাড়ি কিছু সম্পত্তি পেয়েছি, আর কি। তুমি হাসছো যে? হাসিটা আমার ভীষণ দরকার ছিল। ভালো, দরকার থাকলে ভালো, কিন্তু এখন আমরা সিরিয়াস কথা বলবো, বুঝতে পারছো? সেটা হচ্ছে মামার আর তর সইছে না। মামা 2-1 দিনের মধ্যে তোমার বাড়িতে যেতে চায় তোমার মার সঙ্গে কথা বলতে। এই উইকটা যাক, নেক্সট উইক আমি জানাবো। তুমি আমাকে বিশ্বাস করতে পারো না? আয়াজ, পৃথিবীতে বিশ্বাস, ভালো লাগা, ভালোবাসা এর বাইরেও আরো অনেক কিছু থাকে যেগুলো আসলে কখনো এক্সপ্লেইন করা যায় না, কিন্তু সেগুলো ম্যাটার করে। জীবনের এই 35 বছর পার করে এসে এই দুকুল ভাঙা প্রেমে পড়লাম কেন বলতে পারো? এটা কি ম্যাটার করে? হ্যাঁ, সেটা ম্যাটার করে বলেই সে এক্সপ্লেইন না করার বিষয়গুলোও ম্যাটার করে। তুমি তো আমাকে ভালোবাসো, আমি জানি তুমি আমাকে ভালোবাসো, কিন্তু কেন নিজেকে গুটিয়ে রাখো? এত গোপন কিসের জন্য? তোমার মামা আমাদের বাসায় আসতে চেয়েছিলেন না? হ্যাঁ। পরশু বিকেলে যদি উনি ফ্রি থাকেন আসতে পারবেন? একবার ডাক দিয়ে দেখো, আমাকে একবার ডাক দিয়ে দেখো। তোমাকে পাবার জন্য পৃথিবীর সমস্ত হিমবাহকে গলিয়ে সাহারায় বরফ জমাবো। তোমার একা জানালার বাইরে আমি বকুলের বৃষ্টি ঝরাবো। এই শহরের সমস্ত বাতি আমি নিভিয়ে দেব। এই শহর হবে জোনাকির অভয়ারণ্য। আসছি আমরা পরশু মামাকে নিয়ে। কি বললো নাইশা? কিছু বলেনি। আশ্চর্য মেয়ে। আসলে ও ছোটবেলা থেকেই নিজের মধ্যে চেপে রাখা অভ্যেস করেছে। আমি বলেছি ওকে খাগড়াছড়ির কথা। কি বললো? বলল বেতনের কথা যেন ঠিকঠাক মতো বার্গেনিং করে দিই। না আপা, নাইশা বুকটা ভেঙে দিল। আমি ভাবছি অন্য কথা। কি? ওর স্বপ্নটাও তো ভাঙলো। আজ যে কত গল্প করতো ওর মায়ের সাথে। হতে পারে ও নিজেকে সামলাচ্ছে, এই জন্যে সাধ্যের বাইরে স্বপ্ন দেখতে নেই। আমারও কপাল দেখ, এমডি স্যারের অনুরোধে আমাকেও বাসায় যেতে হলো। মা, হ্যাঁ রে, কি করো মা? এই তো বই পড়ছিলাম। কিছু বলবি? বলবো কি না ভাবছি। কেন বল। না থাক, বলবি না কেন? কি হয়েছে? অযথা স্বপ্ন দেখা শুরু করবে, তারপর স্বপ্ন দেখবে, কষ্ট পাবে, দুঃখ পাবে। চাকরি কোনো খবর? মা, চাকরি ছাড়াও তো আর অনেক কিছু থাকে, থাকে না? তাহলে কি বল না। মা, কাল একটা জায়গায় যাব। কি পরে যাব বলো তো? সুন্দর দেখে একটা শাড়ি পরে যা। কেন শাড়ি পরতে হবে? কেন, তুমি কি ভাবছো? কেন, তুই যখন বিসিএস এর ভাইয়া পরীক্ষা দিতে গেলি তখন শাড়ি পরে গেলি না? খুব সুন্দর লাগছিল। তুমি সেজন্য কথাটা বলনি, সেটা আমি খুব ভালো করে জানি। আর যা, তোর যা ইচ্ছে তাই পরবে যা। ঠিক আছে, আমি যা ইচ্ছা তাই পরবো। ওকে, ঠিক আছে যা।
সেদিনের মতো এত খুশি আমার মেয়েটাকে আমি খুব কম হতে দেখেছি। আসলে ওর খুশি কেড়ে নেবার কারণ আমি। আপা তুমি কেন নিজেকে তাই করছো এভাবে? আয়াজের মা কোনোদিন মেনে নেবে না, উনি আমাকে কাজের লোক মনে করে। ওটা তো ওনার সমস্যা। আসলে মিনা, আমি ওনার কথা কি বলবো, আমার মেয়েই তো আমার পরিচয় দিল না। যা হবার হবে। আমি আর ভাবতে পারছি না আমি খালি মং দাদাকে ফোন করে বলবো আমি যাব। আমি আর ভাবতে পারছি না কিচ্ছু না। আপা আমার মনে হয় নাইশার সঙ্গে একটু খোলাখুলি কথা বলি। না, ও কিছু না বলে আমি আর কিছু বলবো না। না, আমি আর কোনো কথা বলবো না। কোথায় গিয়েছিলাম মা? মিনা খালার ওখানে? হ্যাঁ, ওর সঙ্গে তো একটু গল্প করছিলাম রে। তুমি ডিম ভাজি খাবে? কেন, তরকারি নাই? না, তরকারি আছে। কি কি যেন, আমার ডাল আর ডিম ভাজি ভাত খেতে ইচ্ছে করছে। ঠিক আছে, আমি তো সকালে একটা ডিম খেয়েছি রে। ও মা শোনো, পরশুদিন একটু আধা বেলা ছুটি নিও। কেন? দরকার আছে। তুই কি আমাকে কিছু বলতে চাস? না তো, কেন? তবে তোমার যদি কিছু জানার থাকে সেটা পরশুদিনের পর। ঠিক আছে, ওটা রেডি হলে নিয়ে আয়। হ্যাঁ, আছি। মা, দেখো তো কেমন লাগছে? সব ঠিক আছে? পরীর মতো লাগছে। আমা, আমি দেখছি, তুমি বসো। আর আমি না ডাকা পর্যন্ত তুমি এসো না, কেমন? কে আসলো? আয়াজ আর ওর মামা আসবে। ওরা তোমাকে দেখলে অপ্রস্তুত হয়ে যাবে, তুমি ঘরেই থেকো। আমার নিয়ে এত লজ্জা। আরে না, কিসের নার্ভাস? নো নার্ভাস। এটা আন্টির জন্য। আরে এটা ওর মাকেই দিস। ও হ্যাঁ, তাই তো। ওকে তো অনেক নার্ভাস লাগছে রে। হ্যাঁ, দেখেছো? জি। তোমার মা কোথায়? আসবেন, একটু পরেই আসবেন। আসলে আমার মা আমার কাছে খুব স্পেশাল। বাবা মারা যাবার পর থেকেই আমি মার স্ট্রাগল দেখেছি। দিনের পর দিন মা যাও খেয়ে থেকেছে, তারপরও সব সময় মুখে একটা হাসি ধরে রেখেছে। যাও কেন খায় জানেন তো? কারণ এক পট চাল দিয়ে এক পাতিল যাও বানানো যায়। আমি এসব জানি তো। তুমি আন্টিকে ডাকো না, আন্টি আসুক, তাড়াতাড়ি আংটি পরিয়ে দিই। শেষ। এত তাড়া কিসের আয়াজ? তুমি তো সবটা জানো না। আমি তোমাকে জানি বা না জানি তাতে কি কিছু যায় আসে? কিছুই যায় আসে না। আমার কাছে তুমি বর্তমান, এবং এটাই আমার কাছে সবচাইতে বড় সত্য।
আয়াত থামাচ্ছিস কেন? বলতে চাইছে বলুক না। সত্যি তো, আংটিও পালিয়ে যাচ্ছে না, নাইশাও পালিয়ে যাচ্ছে না। বলো মা, আমি শুনছি। ছোটবেলায় মা যখন আমাকে রেখে কাজে যেতেন তখন আমার বয়স ছিল মাত্র 5। মা বাটিতে বাটিতে যাও, পানি এসব দিয়ে রাখ। সন্ধ্যার সময় যখন মা ছুটতে ছুটতে বাড়িতে ফিরত তখন তালাটা খুলেই আমাকে বুকে জড়িয়ে ধরে রাখত। আমি প্রায় সময় মার বুকে ঘুমিয়ে পড়তাম। মার আমাকে খেলনা কিনে দেওয়ার পয়সা ছিল, কিন্তু আমাকে আমাকে চক দিয়ে যেত। আমি মেঝেতে ছবি আঁকতাম, অনেক রকমের ছবি, খেলনার, গাড়ির, খাবারের, মার ছবি। যখন আমি একটু বড় হতে লাগলাম তখন আমি লেখাপড়া করতাম, অঙ্ক করতাম, ইংরেজি। আমার যখন যেটা ভালো লাগতো আমি চক দিয়ে মেঝেতে লিখতাম, খারাপ লাগতো আবার আবার মুছেও ফেলতাম। ও হ্যাঁ, বলা হয়নি, আমার মা একজন নার্স। তো তো হ্যাঁ, দেখো নাইশা, আমাদের ফ্যামিলির মান সম্মান বলো। মামা প্লিজ আয়াস, লেট মি টক। আমরা তো এটা কাউকে বলতে পারবো না। সবচেয়ে ভালো হয় যদি হ্যাঁ, আমি বললেই আমার মা চাকরিটা ছেড়ে দেবে, কিন্তু কিন্তু আমি কেন তাকে চাকরিটা ছাড়তে বলবো বলুন তো? আমি অনেক ভেবেছি জানেন, কেন সবার আমার মার এই চাকরিটা নিয়ে এত সমস্যা, অথচ অথচ তার এই চাকরিটার কারণেই তো আজ আমি এখানে। কেবলমাত্র মেধার জোরে আমি অনেক নামি দামি একটা স্কুলে পড়েছি, যেখানে শুধু সম্ভ্রান্ত পরিবারের সন্তানেরা যেত। আমাকে আমাকে সবাই যত অপমান করার চেষ্টা করত, আমি ততই ভালো করে লেখাপড়া করতাম। আমি আরো বেশি বেশি পড়তাম যেন আমি একটা সময় সবাইকে ছাড়িয়ে যেতে পারি। আর আর সেজন্যই তো আয়াজ আমাকে ভালোবেসেছে। আমার মা চাকরিটা ছেড়ে দিলেও আপনারা রাজি হবেন? তোর মার কথা বলছো তো? আমি জানি, তবে উনি চাকরিটা ছাড়লে আমি বুবুকে রাজি করাবো। না, তারপরও আপনি রাজি হবেন না। কেন জানেন? মা, মা এদিকে এসো তো। ওয়ালাইকুম সালাম। নাইশা, এটা ঠিক হলো না। আজ চল। স্যার যাবেন না স্যার, একটু বসে যান প্লিজ। ভুলে যান আমি আয়াজের বন্ধু। ভাবুন, আমি নার্সের মেয়ে, যে নার্স আপনার বোনকে তার সেবা দিয়ে সুস্থ করেছে। সেদিন তাহলে মায়ের পরিচয় দাওনি কেন? সেদিনের সিচুয়েশনে এই কথাটা বললে কি সিন ক্রিয়েটটা হতো একবার ভাবুন। তাছাড়া আপনার বোন অসুস্থ, ওনার কথাটাও তো ভাবতে হবে, তাই না? আচ্ছা, আজ এসব কথা বাদ দিন না। আমার একটা দারুণ খবর আছে। আমার রেজাল্ট বেরিয়েছে। ফরেন সার্ভিস মেধা তালিকায় আমি সেকেন্ড হয়েছি। কংগ্রেচুলেশনস। থ্যাঙ্কস। আমি কিন্তু আমার মাকে কখনো বলবো না চাকরিটা ছেড়ে দাও। আমার মার যত দিন ভালো লাগবে আমার মাই চাকরি করবে।
জানেন তো, মানুষের সেবা করা অনেক আনন্দের। আমি যখন অ্যাম্বাসেডর হব, তখন আমার এই মাকে পাশে নিয়ে ঘুরবো, সব সময় আমার মাকে পাশে রাখবো। কারণ আমার মাই আমাকে শিখিয়েছে নীরব থেকেও অনেক শক্তভাবে কি করে নিজের অবস্থান, অস্তিত্ব জানান দিতে হয়। চল মামা, তুমি যাও, আমি আসছি। মা, এটা আপনার জন্য। জুয়েলারি জগতে আভিজাত্যের ছোঁয়া নিয়ে J6 গোল্ড অ্যান্ড ডায়মন্ড আছে আপনার পাশে। J6 গোল্ড অ্যান্ড ডায়মন্ড, বিয়ন্ড লাক্সারি। কি হলো ওদের বাড়িতে? দাড়ি, কমা, সেমিকোলন সব বলবি, কিচ্ছু বাদ দিবি না। চুপ করে আছিস কেন তোরা? হ্যাঁ, কি হয়েছে? আংটি পরাসনি? আচ্ছা মা, দুটো প্রশ্ন করি। একজন মা, তার বংশ কি, তার জাত কি? মায়ের ভালোবাসার আদৌ কি কোনো জাত আছে মা? গাধা, মায়ের আবার জাত হয় নাকি? হ্যাঁ, মা তো মাই। তো এটা বলছিস কেন? কোনো সমস্যা? হ্যাঁ মা, একটা সমস্যা হয়েছে জানো। সমস্যাটা হচ্ছে মা তোমাকে ভালোবাসিত। কি হয়েছে বল? মানতে পারবে? কথা পেঁচাচ্ছ কেন? কি হয়েছে বলো। মেয়ের মা রাজি না? হ্যাঁ, কোথাকার মহারানী আমার ছেলের সাথে বিয়ে দিতে রাজি হয় না? সে মহারানী তোমার ছেলেকে মানতে চায়, তাহলে? কিন্তু সেই মহারানীর নাম রুমানা। রুমানা? কে সে? তোমার নার্স। অসম্ভব। অসম্ভব, অসম্ভব। এত সকালে তুই চা বানাতে গেলি কেন শুধু শুধু? মা, হ্যাঁ, এখন থেকে প্রতিদিন আগে আমি চা বানাবো, তোমার সাথে বসে খাবো, তারপর আমি বাইরে যাব। ঠিক আছে।
এত সকালে কে আসলো? মনে হয় মিনা, ও বলছিল কালকে যে আজ সকালে সে আলুর দম বানাবে, বোধহয় নিয়ে এসছে। দেখ তো। মিনা খালা পারেও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাইরে দাঁড় করিয়ে রাখবে, ভেতরে আসতে হবে না? জি না না, আসুন ভেতরে আসুন, আসুন। মা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই ইয়ে আপনারা বসেন, বসেন বসেন। আপনি এখানে? না এসে উপায় আছে বলো? যে মেয়ে নিজের জাত নিজে ভাবে তৈরি করেছে, আর সব জাত যার কাছে ম্লান হয়ে যায় তাকে কি যেতে দেওয়া যায়? আর সে মা এই মেয়েকে জন্ম দিয়েছে, তিল তিল করে বড় করেছে, সেই মাকে তো আমার স্যালুট জানাতেই হয়। আয়াস, তো দে আমাকে। মা, আমার কাছে আসো। তাকে বলি আমি, সে কি বোঝে না, তাকে ভালোবাসি, সে কি বাসে না। তাকে বলি আমি, সে কি বোঝে না, তাকে ভালোবাসি, সে কি বাসে না। সুখী হও মা। মায়েরাও সুখী।